সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিওর ডাবল একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সির মক টেস্ট ক্লাস নাম্বার 1। এখানকার প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। আর এখানে সর্বমোট 25টি প্রশ্ন থাকবে তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ। কমন আনকমন সব মিলিয়ে এই 25টি প্রশ্ন তোমাদের জীবন চেঞ্জ করে দিতে পারে। তো অবশ্যই প্রতিটি প্রশ্ন দেখবে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটি মূলত ক্লাস নাম্বার 1। আর এই প্লে লিস্টে জয়েন হয়ে নাও, কেননা এই প্লে লিস্টে তোমার পেয়েছো WBSSCর মক টেস্টের প্রতিটি ক্লাস এবং PDF পেয়ে যাবে টেলিগ্রামে। তো বন্ধুরা, চলো বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কত সালে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? কত সালে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? 1905 সালে, 1907 সালে, 1908 সালে এবং 1910 সালে। তো কত সালে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এটির উত্তর হচ্ছে অপশন সি, 1908 সালে। অর্থাৎ 1908 সালে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। সংবিধানের কোন অনুচ্ছেদকে সংবিধানের আত্মা বলা হয়? সংবিধানের কোন অনুচ্ছেদকে সংবিধানের আত্মা বলা হয়? 14 নম্বর অনুচ্ছেদ, 19 নম্বর অনুচ্ছেদ, 21 নম্বর অনুচ্ছেদ এবং 32 নম্বর অনুচ্ছেদ। তো সংবিধানের কোন অনুচ্ছেদকে সংবিধানের আত্মা বলা হয়? অপশন ডি, 32 নম্বর অনুচ্ছেদকে সংবিধানের আত্মা বলা হয়। আর এটি বলেছেন ডক্টর BR আম্বেদকর। চলো পরবর্তী প্রশ্ন। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? 1500 কিমি, 1800 কিমি এবং 2200 কিমি। তো বন্ধুরা, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হচ্ছে অপশন সি, 2200 কিমি। কিন্তু 2200 কিমি অলরেডি যে প্রায় 2200 কিমি হবে, কেননা সঠিক উত্তর হবে 2216 এবং অপশন অনুযায়ী সেটি তোমার সিলেক্ট করবে। যদি 2216 থাকে তো 2216 সিলেক্ট করবে, যদি 2200 থাকে তো 2200 সিলেক্ট করবে। তো চলো পরবর্তী প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার নতুন কাঠামো কী? জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার নতুন কাঠামোটি কী? 10+2, 8+4+2, 5+3+3+4। অপশন ডিতে আছে 5+4+3+2। তো বন্ধুরা, জাতীয় শিক্ষানীতিতে 2020 অনুযায়ী শিক্ষার নতুন কাঠামোটি কী? এই চারটির মধ্যে নতুন শিক্ষা কাঠামোটি কী? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5+3+3+4। জাতীয় শিক্ষানীতি 2020 নতুন শিক্ষা কাঠামো। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। পরবর্তী প্রশ্ন হলো, কতজন কর্মী থাকলে একটি প্রতিষ্ঠানে ICC গঠনমূলক বাধ্যতামূলক? ICCর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি। অর্থাৎ কতজন কর্মী থাকলে একটি প্রতিষ্ঠানে ICC গঠন বাধ্যতামূলক? 5 জন, 10 জন, 15 জন এবং 20 জন। তো বন্ধুরা, কতজন কর্মী থাকলে একটি প্রতিষ্ঠানে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি গঠন বাধ্যতামূলক? সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ 10 জনের যদি বেশি থাকে তাহলে একটি প্রতিষ্ঠানে ICC ইন্টারনাল কমপ্লেন্স কমিটি গঠন বাধ্যতামূলক। 10 জনের যদি বেশি থাকে তাহলেই একটি প্রতিষ্ঠানে গঠন বাধ্যতামূলক ICC। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, নেক্সট পেজে প্রশ্নটি আছে, তো সেটি হচ্ছে অপশন 6 নম্বর প্রশ্ন। 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে জয়ী হয়েছেন কে? 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে জয়ী হয়েছেন কে? অপশন এতে নোভাক জোকোভিচ, অপশন বিতে আছে ইয়ানিক সিনার, অপশন সিতে আছে রাফায়েল নাদাল, অপশন ডিতে আছে কার্লোস আলকারাস। তো 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে জয়ী হয়েছেন কে? এই চারজনের মধ্যে কে 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে জয়ী হয়েছেন? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইয়ানিক সিনার। তো ইয়ানিক সিনার 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসে তিনি জয়ী হয়েছিলেন। তো আশা করি প্রশ্নটি বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্ন। হেমচন্দ্র কানুনগো প্যারিস থেকে ফেরার আগে যুগান্তর দলের প্রধান বোমা প্রস্তুতকারক কে ছিলেন? হেমচন্দ্র কানুনগো প্যারিস থেকে আসার আগে যুগান্তর দলের প্রধান বোমা প্রস্তুতকারক কে ছিলেন? অপশন এ উল্লাসকর দত্ত, অপশন বিতে আছে বারেন্দ্র কুমার ঘোষ, অপশন সিতে আছে প্রফুল্ল চাকি, অপশন ডিতে ক্ষুদিরাম বসু। তো বন্ধুরা, হেমচন্দ্র কানুনগো প্যারিস থেকে ফেরার আগে যে যুগান্তকার দল ছিল সেখানকার প্রধান বোমা প্রস্তুতকারক কে ছিলেন হেমচন্দ্র কানুনগোর আগে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হবে অপশন এ, উল্লাসকর দত্ত। অর্থাৎ উল্লাসকর দত্ত ছিলেন হেমচন্দ্র কানুনগো প্যারিস থেকে আসার আগে যুগান্তকারী দলের প্রধান বোমা প্রস্তুতকারক। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী কত সালে করা হয়েছিল? ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী কত সালে করা হয়েছিল? 1950 সালে, 1951 সালে, 1952 সালে এবং 1955 সালে। তো বন্ধুরা, ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী কত সালে করা হয়েছিল? এই চারটি সালের মধ্যে কত সালে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী করা হয়েছিল? অর্থাৎ ভারতীয় সংবিধান প্রথম সংশোধন হয়েছিল, সেটি হচ্ছে অপশন বি, 1951 সালে। তো 1951 সালে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী হয়েছিল। সংবিধানে প্রথম সংশোধনী তাহলে 1951 সালে।
পরবর্তী প্রশ্ন, তিলপার ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তিলপার ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? অজয় নদ, ময়ূরাক্ষী নদী, দামোদর নদী, কংসাবতী নদী। তো বন্ধুরা, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সেটি হচ্ছে অপশন বি, ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ নির্মিত হয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পারাক অর্থাৎ পারাক নামক মূল্যায়ন কেন্দ্রটির পূর্ণ নাম কি? পারাক এর ফুল ফর্ম কি? পারাকের ফুল ফর্ম অপশনগুলো বলতেছি। অপশন এতে পারফরমেন্স অ্যানালাইজ রিভিউ অ্যান্ড নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। অপশন বিতে আছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইজ অফ নলেজ অফ হলিস্টিক ডেভেলপমেন্ট। অপশন সিতে প্রফেশনাল অ্যাসেসমেন্ট রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ অফ নলেজ অফ হলিস্টিক ডেভেলপমেন্ট। অপশন ডিতে প্রাইমারি অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইজ নলেজ ফর হায়ার ডেভেলপমেন্ট। তো বন্ধুরা, পারাক নামক মূল্যায়ন সংস্থাটি বা কেন্দ্রটির পূর্ণরূপ কী? এটা এই চারটি তোমাদের অপশন বলে দিলাম। এই চারটি অনেক ক্ষেত্রে গুলিয়ে যায়, কারণ এটা গুলানোর মতো একটি প্রশ্ন। আর এটা পারাক যে মূল্যায়ন কেন্দ্রটি, তার আসল নাম আমি কীভাবে মনে রাখবে তোমরা বন্ধুরা বলে দিই। তো এটাই সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইজ ফর অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অপশন বি। আর এখানে মনে রাখার যে তোমার ট্রিক্সটি বলবো সেটি হচ্ছে, দেখো প্রথমে কী আছে, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, অর্থাৎ পারফরমেন্স অ্যাসেসমেন্ট, তারপরে আছে রিভিউ অ্যান্ড অ্যানালাইজ অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। আর বন্ধুরা, প্রথমে যে দেখতেছে বি নাম্বার পারফরমেন্স অ্যাচিভমেন্ট, ওপরে কারোর সাথে মিল নেই, শুধু পারফরমেন্সের সাথে মিল আছে, আর পরে অ্যাসেসমেন্টের সাথে মিল আছে শুধুমাত্র প্রফেশনালের। তো অপশানে যদি এরম থাকে তো এভাবে মিলাবে। আর বন্ধুরা, আশা রাখবো তোমরা এই প্রশ্নটি একবারে খাতায় লিখে রাখবে এবং তোমার পারলে দেওয়ালে টাঙায় রাখবে এটা লিখে যে পারাক, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্যে। পারাক নামক মূল্যায়ন কেন্দ্রটির পূর্ণরূপ খুব গুরুত্বপূর্ণ। তো চলো অবশ্যই এটি মুখস্থ করবে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পস্কো আইন 2012 প্রধান লক্ষ্য কী? পস্কো আইন 2012 প্রধান লক্ষ্য কী? বয়স্কদের সুরক্ষা, কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা, শিশুদের যৌন অপরাধ থেকে রক্ষা করা এবং বিশেষ আদালতের ব্যবস্থা করা। অপশন ডিতে সাইবার অপরাধ দমন। তো বন্ধুরা, পস্কো আইন 2012 প্রধান লক্ষ্য কী? পস্কো আইন 2012 প্রধান লক্ষ্য হচ্ছে অপশন সি, শিশুদের যৌন অপরাধ থেকে রক্ষা এবং বিশেষ আদালতের ব্যবস্থা করার লক্ষ্যই হচ্ছে পস্কো আইন 2012। অর্থাৎ পস্কো আইন 2012 প্রধান লক্ষ্য হচ্ছে শিশুদের যৌন অপরাধ থেকে রক্ষা করা এবং বিশেষ আদালতের ব্যবস্থা করাই হচ্ছে পস্কো আইনের মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, বাংলার একতারা বাদ্যযন্ত্রটির রেজোনেটর সাধারণত কী দিয়ে তৈরি হয়? অপশন এ টিন দিয়ে, প্লাস্টিক দিয়ে, শুকনো লাউ বা কুমড়ো দিয়ে, নারকেলের মাল দিয়ে। তো বন্ধুরা, বাংলার একতারা বাদ্যযন্ত্রটি রেজোনেটর সাধারণত কী দিয়ে তৈরি হয়? তো বন্ধুরা, এটি তৈরি হয় অপশন সি, শুকনো লাউ বা কুমড়ো দিয়ে। বাংলার একতারা বাদ্যযন্ত্রটির রেজোনেটর সাধারণত তৈরি হয়। আর বন্ধুরা, এটা কি আমাকে একটু বলবে তো, আমি ঠিকঠাক এটা জানি না। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে একটু বলে দিও যে এটার মানেটা কী। আমি আশা করি শুনি নেই, তো তোমরা বলবে, তারপরে পেপারটি আমি বুঝবো। তো অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে বলে দিও তোমরা যদি জানো। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারির ক্যাথোডে কোন খনিজ শক্তির ঘনত্ব বাড়াতে সাহায্য করে? ইলেকট্রিক ভেহিকেলে ব্যাটারির ক্যাথোডে কোন খনিজ শক্তি ঘনত্ব বাড়াতে সাহায্য করে? অপশন এ লোহা, কোবাল্ট, সোনা, দস্তা। তো ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারির ক্যাথোডে কোন খনিজ শক্তির ঘনত্ব বাড়াতে সাহায্য করে? সেটি উত্তর হচ্ছে অপশন বি, কোবাল্ট। তো কোবাল্ট মূলত ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি ক্যাথোডে কোবাল্ট খনিজ শক্তি ঘনত্ব বাড়াতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ভারত সরকার মোট কতজনকে পদ্ম পুরস্কার সম্মানিত করেছে? 2025 সালে ভারত সরকার মোট কতজনকে পদ্ম পুরস্কার সম্মানিত করেছে? 110 জনকে, 125 জনকে, 139 জনকে এবং 145 জনকে। তো 2025 সালে ভারত সরকার মোট কতজনকে পদ্ম পুরস্কার সম্মানিত করেছে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1939 জনকে। অর্থাৎ 2025 সালে ভারত সরকার সর্বমোট 1939 জনকে পদ্ম পুরস্কার সম্মানিত করেছে। পরবর্তী প্রশ্ন, বর্তমান রণনীতি নামক বিপ্লবী বইটি কত সালে প্রকাশিত হয়? বর্তমান রণনীতি নামক বিপ্লবী বইটি কত সালে প্রকাশিত হয়? 1905 সালে, 1907 সালে, 1909 সালে এবং 1911 সালে। তো বন্ধুরা, বর্তমান রণনীতি নামক বিপ্লবী বইটি কত সালে প্রকাশিত হয়? 1905, 1907, 1909 এবং 1911 সালে। তো বন্ধুরা, বর্তমান রণনীতি নামক বিপ্লবী বইটি মূলত অপশন বি, 1907 সালে এই বইটি প্রকাশিত হয়। অর্থাৎ বর্তমান রণনীতি নামক বইটি 1907 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রস্তাবনা বা প্রিয়েম্বলের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে? প্রস্তাবনা বা প্রিয়েম্বল এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া। তো বন্ধুরা, প্রস্তাবনা বা প্রিয়েম্বল এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত, অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে? তো এটির উত্তর হচ্ছে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ প্রস্তাবনা প্রিয়েম্বল ধারণাটি
মার্কিন যুক্তরাষ্ট্রের দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? পরবর্তী প্রশ্নের দিকে যাব। ড্যাম্পিয়ার এবং হোজেস লাইন কোন অঞ্চলের উত্তর সীমানা নির্ধারণ করে? ড্যাম্পিয়ার এবং হোজেস লাইন কোন অঞ্চলের উত্তর সীমানা নির্ধারণ করে? অপশন এ তরাই অঞ্চল, বরেন্দ্রী ভূমি, সুন্দরবন, উত্তর দিনাজপুর। তো বন্ধুরা, ড্যাম্পিয়ার এবং হোজেস লাইন কোন অঞ্চলের উত্তর সীমানা নির্ধারণ করে? তরাই অঞ্চল, বরেন্দ্র ভূমি, সুন্দরবন এবং উত্তর দিনাজপুর। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুন্দরবন। তবে বন্ধুরা, পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো বন্ধুরা, এরপরে 18 নম্বর প্রশ্নটি হলো, নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন ক্লাসে থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে? নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন ক্লাস থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন শুরু হবে? চতুর্থ শ্রেণী থেকে, ষষ্ঠ শ্রেণী থেকে, অষ্টম শ্রেণী থেকে, নবম শ্রেণী থেকে। তো বন্ধুরা, নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন ক্লাসে থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে, অর্থাৎ ভোকেশনাল এডুকেশন শুরু হবে? অপশন বি, ষষ্ঠ শ্রেণী থেকে। অর্থাৎ নতুন শিক্ষানীতি অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল এডুকেশন শুরু হবে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত সালে প্রথম বিশ্বকার নির্দেশিকা জারি করেছিল? সুপ্রিম কোর্ট কত সালে প্রথম বিশ্বকার নির্দেশিকা জারি করেছিল? 1993 সালে, 1995 সালে, 1997 সালে এবং 2013 সালে। তো বন্ধুরা, সুপ্রিম কোর্ট কত সালে প্রথম বিশ্বকার নির্দেশিকা জারি করেছিল? এই চারটি সালের মধ্যে কোন সালে সুপ্রিম কোর্ট প্রথম বিশ্বকার নির্দেশিকা জারি করেছিল? সেইটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1997 সালে। অর্থাৎ সুপ্রিম কোর্ট 1997 সালে প্রথম বিশ্বকার নির্দেশিকা জারি করেছিল। পরবর্তী প্রশ্ন, কোচবিহার জেলায় ODOP অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট পণ্যটি কোনটি? অপশন এ কাঠের মুখোশ, শীতলপাটি এর বহুমুখী পণ্য, অপশন সি ডোকরা শিল্প, অপশন সি টেরাকোটা শিল্প। তো কোচবিহার জেলায় ODOP ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট পণ্যটি অপশন বি শীতলপাটি ও এর বহুমুখী পণ্য। পরবর্তী প্রশ্ন, এটি একটি বায়োলজি থেকে প্রশ্ন। আর বন্ধুরা, আশা রাখবো এই প্রশ্নটি কোনো পরীক্ষায় আসেনি, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ WBSSC গ্রুপ সির জন্য, কেননা এগুলি এক্সামে এবং আনকমন কিছু প্রশ্নই তোমাদের WBSSC গ্রুপ সিতে চলে আসতে পারে। তো অবশ্যই প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, এই প্রশ্নটি হলো, বেলস পালসি নামক রোগটি শরীরের কোন অংশকে আক্রান্ত করে? বেলস পালসি নামক রোগটি শরীরের কোন অংশকে আক্রান্ত করে? অপশন এ হাত ও পা, পেট, মুখমণ্ডল বা ফেসিয়াল নার্ভ, অপশন ডি চোখের মণিকে। তো বন্ধুরা, বেলস পালসি নামক রোগটি শরীরে কোন অংশকে আক্রান্ত করে? আর বন্ধুরা, এটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এই প্রশ্নটি খাতায় লিখে রাখবে। তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুখমণ্ডল বা ফেসিয়াল নার্ভকে বেলস পালসি নামক রোগটি আক্রান্ত করে, এই অংশগুলিকে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা ট্যাবলোর পুরস্কার পেয়েছে কোন রাজ্য? 2025 সাল, অবশ্যই সালটা দেখবে। 2025 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা ট্যাবলোর পুরস্কার পেয়েছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট। তো বন্ধুরা, 2025 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা ট্যাবলোর পুরস্কার পেয়েছে অপশন সি উত্তরপ্রদেশ রাজ্য। তো উত্তরপ্রদেশ রাজ্য কুচকাওয়ালা সেরা ট্যাবলোর পুরস্কার পেয়েছে 2025 সালে। বন্দে মাতরম পত্রিকাটির সম্পাদনার দায়িত্বে কোন দুই প্রধান নেতা ছিলেন? বন্দে মাতরম পত্রিকাটির সম্পাদনার দায়িত্বে কোন দুই প্রধান নেতা ছিলেন? লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ এবং বিপিন চন্দ্র পাল, বারেন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত। অপশন ডিতে রাসবিহারী বসু ও শচীন সেনাল। তো বন্দে মাতরম পত্রিকাটি সম্পাদনার দায়িত্বে কোন দুই প্রধান নেতা ছিলেন? এখানে তো সর্বমোট 8 জন নেতার নাম আছে, তো এখানের মধ্যে 2 জনকে তোমরা সিলেক্ট করো, যেই 2 জন বন্দে মাতরম পত্রিকাটি সম্পাদনার দায়িত্বে প্রধান গুরুত্ব ছিল বা প্রধান নেতা ছিলেন। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অরবিন্দ ঘোষ এবং বিপিন চন্দ্র পাল ছিলেন বন্দে মাতরম পত্রিকাটি সম্পাদনার গুরুত্বপূর্ণ 2 প্রধান নেতা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি তপশিল আছে? বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি তপশিল আছে? 8টি, 12টি, 10টি এবং 15টি। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি তপশিল বা শিডিউল রয়েছে? 8টি, 10টি, 12টি এবং 15টি। তো বন্ধুরা, বর্তমানে ভারতীয় সংবিধানের মোট তপশিল সংখ্যা 12টি, অর্থাৎ শিডিউল রয়েছে 12টি। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ। তো আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ। তো বন্ধুরা, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে অপশন সি, দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আজকের এই WBSSC মক টেস্টটি আপাতত এই 25টি প্রশ্ন নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখার জন্য। তো বন্ধুরা, চলো আজকের জন্য বাই বাই, এতটুকুই। আর বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্লে লিস্টে জয়েন হবে। তো বন্ধুরা, চলো আজকের জন্য টাটা।